সরাসরি চলে যেতে চাই ফ্রি হিট সেগমেন্টে, যেখানে আপনার প্রশ্নগুলো করেছেন। একেবারে প্রথম প্রশ্নে যদি যাই, সেখানে সামিউল হাসান তিনি বলছেন যে নাহিদ রানার ইনজুরি সম্পর্কে কিছু বলেন। অস্ট্রেলিয়া সিরিজের বড় ইভেন্টে নাহিদ রানা থাকবে না, তাই সিরিজটা বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে আর নাহিদের অভাব কতটা পাবে বাংলাদেশ? আমার মনে হয় পুরোটাই পাবে। মানে নাহিদ রানাই আসলে এক্সাইটমেন্টটা ছিল যে অস্ট্রেলিয়াতে গিয়ে নাহিদ রানা বোলিং করবে। আমার মনে হয় যে স্মিথদের মাথায় গিয়ে বলটল লাগবে, শুয়ে পড়বেন দুই একবার, এইটাই আমি দেখতে চাইছিলাম। সামাইল হোসেন কি বলবো ভাই, মানে আমার মনে হয় যে পুরো সিরিজের যে এক্সাইটমেন্টটা আছে না, মানে ওয়ার্ল্ড ওয়াইড এক্সাইটমেন্ট, নট অনলি বাংলাদেশের এক্সাইটমেন্ট, আপনার এক্সাইটমেন্ট, আমার এক্সাইটমেন্ট, এটা না, মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এক্সাইটমেন্টের মধ্যে পানি ঢালে দেওয়া হয়েছে আজকে। মানে এটা অফিসিয়াল স্টেটমেন্ট চলে আসছে তো যে আলটিমেটলি সম্ভব হচ্ছে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আর যেটা ধারণা করা হচ্ছিল গ্রেড 1 টিয়ার, কিন্তু সেটা না, গ্রেড 2 টিয়ার। সো গ্রেড 2 টিয়ার ইউজুয়ালি ইট টেক্স অ্যারাউন্ড 2 মান্থস। সো এটা কোনোভাবেই সম্ভব না। বড় চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে যে বাংলাদেশে, মানে বাংলাদেশি বোলারদের বোলিং অ্যাটাকটা কিছুটা মানে উইক হয়ে গিয়েছে, যেটা আপনি যেটা বললেন যে কিছুটা নাস্টি ব্লো হয়তো আমরা দেখতে পেতাম ওই রকম গ্রাসে উইকেটে, এবং অস্ট্রেলিয়ান ব্যাটারও একটু টের পেত আর কি বাংলাদেশ এই মুহূর্তে কেমন টেস্ট খেলছে, সেটা আর এই মুহূর্তে হচ্ছে না। সেটা তো তারা আন্দাজ করেছে, করে তারা তাদের সেইভাবে স্কোয়াডটা দিয়েছে। এবং আপনি যেটা বলছিলেন যে অস্ট্রেলিয়ার এক্স ক্রিকেটার থেকে শুরু করে ওদের ফ্যাটার্নিটির লোকজন যেভাবে এটা নিয়ে এক্সাইটমেন্ট প্রকাশ করছিল, অন্যান্য মিডিয়াতে, অন্যান্য দেশের মিডিয়াতে যেভাবে এই টেস্ট ম্যাচটাকে কাভার করা শুরু হয়েছিল অলরেডি, সো সেটা তো আর থাকছে না। টিআরপি ডাউন, হ্যাঁ টিআরপি অনেকটাই পড়ে গেল আসলে। তো পরের কমেন্টটাতে যদি যাই আমরা, জুনাইদুল ইসলাম বলেছেন বাংলাদেশ দলের আরো ঘন ঘন সিরিজ খেলা উচিত। আমি দেখি বড় দলগুলো একটা সিরিজ শেষ হইতে না হইতে আরেকটা সিরিজ শুরু হয়ে যায়। বড় দলগুলোর মতো আমাদের বেশি সিরিজ খেলা দরকার। এটা তো আমি আর আপনি বলছি, বড় দলের মতো সিরিজ খেলা দরকার, তার আগে বড় দল হওয়া দরকার, তাহলেই বড় দলের মতো বেশি বেশি সিরিজ খেলা যাবে। রাইট, বাংলাদেশে আইসিসির কাছ থেকে আইসিসির যে মডেল আছে, সেই মডেলে কিন্তু এখন মোটামুটিভাবে ব্যালেন্স করা হয়েছে যে অন্তত ফুল মেম্বার নেশন যারা আছে তারা যাতে তাদের সিরিজ সংখ্যাও কিন্তু বেড়েছে আগের চেয়ে, এবং এখন যে ক্যালেন্ডার চলছে সেই ক্যালেন্ডারে বাংলাদেশের কিন্তু ভালো খেলা রয়েছে। সো একেবারেই যে খেলা নেই বাংলাদেশের, বাংলাদেশ বসে থাকে ব্যাপারটা কিন্তু তা না। এক্স্যাক্টলি। আগে যেমন আমরা দেখতাম যে বছরে বাংলাদেশ 3টা 4টা 5টা টেস্ট খেলতো, এমন অনেক লম্বা। নেক্সট ইয়ার ইংল্যান্ডের সাথে টেস্ট খেলবে বাংলাদেশ, ইংল্যান্ডের সাথে লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ। যেমন লাস্ট 2-3 বছর ধরে আমরা দেখছি যে 28 মে ডেটটা কিন্তু আমরা আগে বলেছি, 12-14টা করে টেস্ট খেলছে। এক্স্যাক্টলি। এবং আগামী বছর আপনি অলরেডি জানেন যে ইংল্যান্ডের সাথে টেস্ট খেলবে। এই বছর আপনি জানেন যে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকায় ম্যাচ খেলছেন। সো সাউথ আফ্রিকা কিন্তু কমপ্লিট সিরিজ, হ্যাঁ, টেস্ট হচ্ছে 2টা, তারপরে ওডিআই আছে 3টা, টি20 3টা, ফুল সিরিজ খেলবে। এবং সেখানে কি, যেখানে ওয়ার্ল্ড কাপ ভেনিউ গুলোতেও কিন্তু বাংলাদেশ খেলছে। এক্স্যাক্টলি। সো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে যত বেশি আপনি পারফর্ম করবেন তত আপনি আদায় করে নিতে পারবেন যে বেশি ম্যাচ পাওয়ার। পরের কমেন্টে যে মাহাদির রিয়াদ তিনি বলছেন যে বাংলাদেশের টেস্ট ওপেনিং পেয়ার নিয়ে সমস্যার সমাধান কবে হবে? টিম ম্যানেজমেন্ট এই বিষয়ে কতটুকু ভাবছে? টিম ম্যানেজমেন্ট তো ভাবছে, কিন্তু পাইপলাইনটা এমন একটা ব্যাপার রাহুল, পাইপলাইনে যদি আপনার প্লেয়ার না থাকে আপনি তো রিপ্লেসমেন্ট দিতে পারছেন না। সেখানে দেখেন বাংলাদেশের প্রবাবল একটা রিপ্লেসমেন্ট ছিল তানজিদ তামিম, তাকে কিন্তু আনা হয়েছে। অস্ট্রেলিয়াতে আমার কেন যেন মনে হয় যে তাকে ফিচার করা হবে, হয়তো বা তিনি 11-এও থাকবেন, সাদমান ড্রপ হতে পারেন, মেবি, আই এম নট শিওর, বাট মনে হচ্ছে। সো এইরকম আপনি আরেকটা প্লেয়ারকে বলেন তো যাকে আপনি জয়কে বসিয়ে খেলাবেন, বা আপনি হচ্ছে মুমিনুলকে ড্রপ করে খেলাবেন। আপনি যদি মানে পাইপলাইনটা দেখেন বা পুলটা দেখেন, সাদমান, জয়, জাকির, এই 3 জনের পুলটাই আমরা গত 2-3 বছর ধরে দেখছি, এবং 3 জনই ঘুরে ফিরে ব্যর্থ হচ্ছেন। মানে যখন সাদমান জয় খেলানো হচ্ছে তখন তারা ব্যর্থ হচ্ছেন, তখন আবার পেয়ারটা চেঞ্জ করে সাদমান জাকির করা হচ্ছে, তারা ব্যর্থ হচ্ছেন, তারপর আবার জয় জাকির করা হয়েছে কিছুদিন, তারা ব্যর্থ হয়েছেন, তারপর আবার রিসেন্ট টাইমে সাদমান জয়ে আসা হয়েছে, এবং তারপরে আমরা দেখলাম যে তানজিদ তামিম তিনি ঢুকেছেন। যে কেন? কারণ তিনিও কিন্তু আসলে ওই ফার্স্ট ক্লাসে পারফর্ম করেছে, তাকে ঢুকানো হয়েছে ওই যে তামিম ইকবাল যে রোলটা প্লে করতেন শুরুতে, খানিকটা অ্যাটাকিং ব্যাটিং করা এবং অপোনেন্টকে খানিকটা পিছিয়ে দেয়া এবং নতুন বলটাকে পুরনো করা, সেই রোলটা তিনি প্লে করতে পারবেন, সেই কারণে তাকে ঢোকানো হয়েছে। সো তাকেও মানিয়ে নিতে সময় দিতে হবে। লাল বলের ক্রিকেটটা অতখানিও সহজ না। আপনি সাদা বলের ফর্ম দিয়ে যে পুরোপুরি মানিয়ে নিতে পারবেন সেটাও বোঝার উপায় নেই। স্পেশালি আপনি যখন এই অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাবেন তখন তো কাজটা আরও কঠিন।
সো এই পুলটার বাইরে আসলে মানে আপনি পঞ্চম একজন ব্যাটার এখান থেকে বলতে পারবেন না, যাকে আপনি এনে ধরেন যে এই 3-4 জনের মধ্যে 3 জন নেই, একজন আছেন সাথে আরেকজনকে আপনার প্রয়োজন, আপনি বলতে পারবেন না যে যাকে আপনি স্কোয়াডে রাখতে পারেন। সো এটাই আসলে মুশকিলটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য হয়েছে। এবং রিসেন্ট যে অমিতকে আনা হয়েছে, অমিত তো আসলে মানে মিডল অর্ডার ব্যাটার, তাকে তো ঠাস করে ওপেনিংয়ে পাঠাইলে আর হচ্ছে না, তিনি খেলেন মিডল অর্ডারে। মানে মোটামুটিভাবে অমিতকে যখন আনা হয় ওই বিষয়টাই আলোচনা হচ্ছিল যে মুশফিকুর রহিম যদি আর 1 বছর বাংলাদেশ দলকে সার্ভিস দেন তো আরেকজন যাতে পাইপলাইনে থাকে, মোটামুটি দলের আবহে থাকে, মুশফিক না থাকলে ওই জায়গাটা যাতে আরেকজন এসে ধরতে পারে। দ্যাটস ওয়াই অমিতকে কিন্তু মোটামুটিভাবে একটা পাইপলাইনে নিয়ে আসা হয়েছে। বাট ইফ ইউ কনসিডার দ্য ওপেনিং প্লেয়ার্স, তাহলে সেখানে উইদাউট তানজিদ তামিম দেয়ার ইজ নো আদার নেম হু ক্যান কাম অ্যান্ড প্লে। এক্স্যাক্টলি। পরের কমেন্টে যাচ্ছি, মোহাম্মদ শাহাদাত, তিনি বলছেন যে নাহিদ, শরীফুল, ইবাদত, তানজিম হয়তো প্রথম টেস্টে থাকতে পারছেন না, তাহলে আমাদের অপশন আছেন তাসকিন, হাসান, খালেদ, এবং বাংলাদেশ প্রথম টেস্টে কি 3 পেসার নিয়ে খেলবে নাকি 2 পেসার 2 স্পিনার নিয়ে নামবে? না 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 না, আমরা তো চার পেসার নিয়ে আলাপ করছিলাম যখন নাহিদ, রানা, শরীফুল তাদের আপডেটটা আমাদের কাছে ছিল না, কিন্তু 2 পেসারে যাওয়ার তো কোনো সুযোগই নেই, 3 পেসার নিয়েই খেলতে হবে। আর 3 পেসার নিয়ে খেললেও 3 পেসারের উপরে চাপ পড়বে অনেক, কারণ সেখানে স্পিনাররা আহামরি কিছু করতে পারবেন সেটা মনে হয় না, কারণ এখানে ইন্টারন্যাশনাল ম্যাচই তো আসলে খুব একটা হয়নি। 2003, 2004 দুটো টেস্ট হয়েছে, আর হয়নি। 2003, 2008 4টা ওয়ানডে হয়েছে, 4টাই বাংলাদেশের এগেনস্টে, আর হয়নি। গত বছর মানে 2025 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে একটা টি-20 হয়েছে, একমাত্র টি-20, এবং সেই টি-20টাই যদি আমরা রেফারেন্স হিসেবে ধরি সেটা রান প্রসবা ছিল, 218 রান হয়েছে, এবং ওইটা রান আসে। তো সেখানে আপনি আপনার মানে পেসার দরকার, কারণ গ্রাসে উইকেট থাকবে, এবং ওয়েদার যতটুকু বুঝতে পারছি যে ওয়েদার যদি আলটিমেটলি ময়েশ্চার থাকে কিছুটা, তাহলে সেখানে আপনার পেসার যত থাকবে তত ভালো। তো আমার কেন জানি মনে হচ্ছে অস্ট্রেলিয়া উইল কাম উইথ 4 পেসার্স। তাদের তো আছে 3 জন পেসার, যদি স্টার্ক, হেজেলউড, প্যাট কামিন্স, তার সাথে গ্রিন তো খেলবেন, সো গ্রিন তো পেসার অলরাউন্ডার 3, তো 4টা পেসার তো এখানেই হয়। বাংলাদেশের এই জায়গাটা তো একটা ল্যাটিং, যে আপনি ধরেন যে 3 জন পেসার খেলাবেন, 4th পেসার খেলাতে চাইলে আপনার একজন পেস বোলিং অলরাউন্ডার নেই, মানে সুইমিং অলরাউন্ডার নাই আমাদের, মানে 4 জন জেনুইন পেসার নিয়ে খেলানো মুশকিল। তখন আপনার বোলিং এ আবার আপনি একজন জেনুইন স্পিনার যদি খেলান, তাইজুলকে যদি খেলাতে চান, সেক্ষেত্রে আপনার ব্যাটারের আবার কমে যায়। সো সেই জায়গাটাতে একটা ঘাটতি, সাকিব থাকলে যে ঘাটতিটা কিছুটা পূরণ হতো, যে আপনি ঠিক আছে এক্সট্রা স্পিনার নিয়ে খেলতে হচ্ছে না, আপনি একজন এক্সট্রা পেসার নিতে পারতেন সেই জায়গাটাতে। হ্যাঁ, সো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে কিছুটা ঘাটতি। আব্দুল গাফার, সাকলাইনের উপর অনেক ইনভেস্ট করা হচ্ছে, স্পেশালি হোয়াইট বল ক্রিকেটে। হ্যাঁ, বাট রেড বল ক্রিকেটে তিনি আসতে পারবেন কিনা, কিংবা সাইফুদ্দিনকেও নিয়ে অনেক কিছু ভাবা হয়েছিল, অনেক ইনজুরি প্রোন, এবং তার পেসটাও আসলে এই মুহূর্তে এসে সেটা কতখানি কার্যকরী। সাকিবের কথা যে এই মুহূর্তে বলছিলাম, এবং আরও একটা কমেন্ট, শেষ কমেন্ট, সেটা সাকিবকে নিয়ে রিফাত সর্দার, তিনি বলছেন যে সাকিব ভাইয়ের ফিটনেস এবং পারফরমেন্স অনুযায়ী তিনি আর কতদিন ক্রিকেটের সাথে যুক্ত থাকতে পারবেন বলে মনে হয়? সাকিব নোজ ইট বেটার, কারণ তিনি আসলে কতদিন চান এটা একটা ব্যাপার, তার চাওয়ার উপরে ফিটনেস ঠিক রাখার একটা প্রবণতা থাকবে। তো খেলা দেখে মনে হচ্ছে হয়তো 2027টায় হয়তো তিনি ভালো মতো কন্টিনিউ করবেন। 2028-এ ঠিক এখন যেরকম প্রিমিয়ার লিগগুলোতে তাকে দেখা যাচ্ছে, 2028-এ সেটা দেখা যাবে কিনা, এইখানে একটা ব্যাপার আছে, কারণ ব্যাটিংটা আমরা তার দেখছি, ব্যাটিংটা তিনি তার মন মতো ব্যাটিংটা করতে পারছেন না, হাই স্কোরিং বা হচ্ছে খুব অ্যাটাকিং ক্রিকেট যেটাকে বলে এই সময় টি-20 ক্রিকেটে যেটা হয়, সেটা হয়তোবা তিনি তার মন মতো পারছেন না, বাট বোলিংটা দিয়ে পুষিয়ে দিচ্ছেন। সো এটা দিয়ে আসলে কতদিন, মানে নেক্সট ইয়ার পুরোটা খেলার পরে 2028 আবার খেলতে পারবেন কিনা, সেখানে একটা ডাউট থেকে যায়, আবার বয়স, ফিটনেস সব কিছু মিলে। তো মেবি আমরা ধরতে পারি যে হয়তো 2027 পর্যন্ত সাকিব আল হাসানকে দেখা যাবে, এবং এর মধ্যেই হয়তোবা তার একটা অ্যানাউন্সমেন্টে আসতে হবে যে তিনি আসলে কী চান তার নিজের ক্যারিয়ার নিয়ে। ন্যাশনাল টিমের জার্সিটা এর মধ্যে তার গায়ে আবার উঠে কিনা, এবং সেখানে দেশের মাটিতে তিনি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বিদায় বলতে পারেন কিনা। তো এই সব কিছুর জন্যই কিন্তু বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা কিন্তু ওয়েট করছে রিগার্ডিং সাকিব আল হাসান। দেয়ার আর লস অফ কোয়েশ্চেন্স, বাট অনলি দ্য আনসার্স দ্যাট উইল বি গিভেন বাই সাকিব আল হাসান হিমসেলফ। এক্স্যাক্টলি, এবং সাকিব আল হাসান কতদিন খেলবেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের দর্শকদের পার্সপেক্টিভে যদি আপনি চিন্তা করেন, যে তারা চান যে সাকিব আল হাসান বাংলাদেশে এসে একটা ম্যাচ খেলে তিনি অবসর নেবেন, এবং সেই দৃশ্যটা বাংলাদেশের মানুষ বা আপনারা নিশ্চয়ই দেখতে চান। সো সাকিব আল হাসান কিংবা ক্রিকেট নিয়ে অনেক কথা হচ্ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। এই ছিল আজকের ক্রিকেট শোতে। নিশ্চয়ই চোখ রাখবেন শনি সোমবার ঠিক সন্ধ্যা 6টায় ক্রিকেট শোর এপিসোডগুলোতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.